হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রবর্তন এবং পেন অ্যান্ড পেপারের পক্ষ থেকে। আজকে আমরা নতুন একটি ম্যাথ হাতে নিয়েছি। সেটি হচ্ছে যে ধরো তোমার কাছে একটা লিফট আছে এবং লিফটের উপরে একটি বস্তু আছে, রাখা আছে। সে গ্রাউন্ডে ছিল, ভূমিতে ছিল। এরপরে সে উপরের দিকে ওঠা শুরু করলো। তা লিফটের যে ত্বরণটা সেটা বলা আছে যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে উপরে ওঠা শুরু করলো এবং উঠতে গিয়ে যখন এই লিফটটি ভূমি থেকে 4 মিটার উচ্চতায় চলে গেছে, ওই মোমেন্টে আমি ধরে নিচ্ছি যে লিফটের যে বেগটা, ওই মোমেন্টের বেগটা সেটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড। অর্থাৎ সে এখান থেকে উপরের দিকে উঠলো, 4 মিটার দূরত্বে যাওয়ার পরে তার যখন বেগ 2 মিটার/সেকেন্ড, তখন লিফটের সাপেক্ষে একটি বলকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। এই কারণে এখানে একটি বলের বেগ দেয়া আছে ভি, এখানে বল, এখানে স্ল্যাশ দিয়ে লিফট বলে। এর মানে হচ্ছে লিফটের সাপেক্ষে বলটি কত বেগে উপরে যাচ্ছে সেই ভ্যালুটি দেওয়া, সেটি হচ্ছে 8 মিটার/সেকেন্ড। তো এইটা যদি প্রশ্ন হয়, আমাকে এখন বের করতে হবে যে এই যে বলটি সেটি উপরে গেল, উপরে গিয়ে আবার সে যখন লিফটের দিকে মেঝেতে ফেরত আসবে এই সময়টি তার কত। তার জন্য কিছু ইনফরমেশন দেয়া আছে এবং এক্সট্রা আরেকটা জিনিস জানতে চাওয়া হবে এখানে। সেটি হচ্ছে যে যখন এই বলটি আবার ব্যাক করে লিফটের মেঝেতে আঘাত করবে, তখন লিফটটি কত উচ্চতায় থাকবে। কারণ যখন তুমি বলটি ছুড়ে দিয়েছিলে তখন কিন্তু লিফটটি 4 মিটার উচ্চতায় ছিল, বাট যখন সে আবার উপরে গিয়ে ফেরত আসবে সে অবশ্যই এখানে আটকে থাকবে না, সে উপরের দিকে যাবে একটু। তো ধরলাম যে এই জায়গায় আসলো, তো সে কত উচ্চতায় থাকবে তখন ভূমি থেকে, এটি যদি বের করতে বলে তাহলে সেটি কিভাবে বের করা যায় সেই ম্যাথটি আজকে আমরা নিয়ে কথা বলবো। বাট তার আগে এখানে যে কনসেপ্টটি আছে ফিজিক্সের, সেই কনসেপ্টটি আমাদের একটু বোঝা দরকার। যে কনসেপ্টটি হচ্ছে রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতির কনসেপ্ট। তো আপেক্ষিক গতি এই জিনিসটা যদি ভালো মতো বোঝা না যায়, এই টাইপের ম্যাথগুলোতে আমাদের সমস্যা হবে। তো ম্যাথটি শুরু করার আগে চলো প্রথমত আমরা আপেক্ষিক গতি কী জিনিস এবং সেটার জন্য কি কি সূত্র কাজে লাগে সেটা একবার আলোচনা করে নিই। রিলেটিভ মোশন বোঝার জন্য প্রথমত আমরা এক কাজ করি, আমরা একটা গাড়ি ড্র করি। ধরলাম যে এখানে একটা গাড়ি আছে এবং এই গাড়ির মধ্যে এক ব্যক্তি বসে আছে, বাইরে এক ব্যক্তি বসে আছে এবং ভিতরে আরেকজন ব্যক্তি বসে আছে। আমি এই ব্যক্তিগুলোকে কিছু নাম্বার করে দিই। ধরলাম যে এটা হচ্ছে 1 নম্বর ব্যক্তি, এটা হচ্ছে 2 নম্বর ব্যক্তি, এ হচ্ছে 3 নম্বর ব্যক্তি এবং এই গাড়িটি সামনের দিকে একটা বেগে এগিয়ে যাচ্ছে। ধরলাম যে আমি 30 কিলোমিটার/আওয়ার বেগে গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে যদি বলা হয় যে দ্বিতীয় যে লোকটি আছে সে থার্ড যে ব্যক্তিটি তাকে কত বেগে সামনের দিকে যেতে দেখবে, আদারওয়াইজ অথবা সে কি আসলেই তাকে সামনের দিকে এগিয়ে যেতে দেখবে নাকি সে তাকে স্থির মনে করবে। কল্পনা করো তুমি বাসে তোমার বন্ধুর সাথে বসে আছো, বাসটি কিন্তু সামনের দিকে যতই এগিয়ে যাক না কেন তোমরা পরস্পরকে কিন্তু স্থির দেখবে, যে তুমি তোমার সিটে বসে আছো, তোমার বন্ধু তার সিটে বসে আছে, মনে হচ্ছে যেন সে কোনো রকম মুভ করছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে তুমি তোমার সাপেক্ষে চিন্তা করছো যে তোমার বন্ধুটি মুভ করছে না, একই জায়গায় বসে আছে, বাট অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে? অ্যাকচুয়ালি কিন্তু তুমি এবং তোমার বন্ধু দুজনেই একটি বাসে বসে সামনের দিকে এগিয়ে যাচ্ছ 30 কিলোমিটার/আওয়ার বেগে। যেহেতু আমি যার সাপেক্ষে জিনিসগুলো হিসেব করছি সে নিজেও চলমান, আমি যদি বলি যে 2 নম্বর ব্যক্তির সাপেক্ষে 3 নম্বর ব্যক্তির বেগ কত, আমার কাছে মনে হবে 3 নম্বর ব্যক্তির জন্য স্থির, অর্থাৎ শূন্যতার বেগ মনে হবে আপেক্ষিকভাবে। বাট অ্যাকচুয়ালি সে কিন্তু 0 মিটার/সেকেন্ড বেগে বা কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে না, সে 30 কিলোমিটার/আওয়ার বেগেই যাচ্ছে এই বাসের সাথে সাথে। সো তোমাকে যদি বলা হয় যে 1 নম্বর ব্যক্তিটি তাহলে 2 বা 3 এই যে ব্যক্তিটি আছে দুজনকে, এই ব্যক্তি দুজনকে কত বেগের সামনে দিয়ে এগিয়ে যেতে দেখবে, তাহলে অবশ্যই তোমার আনসার হবে যে 1 নম্বর যে ব্যক্তিটি আছে সে 2 নম্বরকে এবং 3 নম্বরকে সাথে বাসটিকেও একই সাথে 30 কিলোমিটার/আওয়ার বেগের সামনের দিকে এগিয়ে যেতে দেখবে। কারণ সে নিজে স্থির ছিল, স্থির থাকার অবস্থায় সে যখন কোনো গতিশীল বস্তুকে অবজার্ভ করবে তখন সে তার সাপেক্ষে দেখবে যে বাসটি একটা নির্দিষ্ট বেগে গতিশীল। তারপর দেখো এখানে আপেক্ষিক জিনিসটা কি? আপেক্ষিক মানে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে, কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, কোনো একটা ব্যক্তির সাপেক্ষে, সেই রেফারেন্সের সাপেক্ষে সে অন্য কোনো মুভিং অবজেক্টকে কী হিসেবে দেখছে সেই জিনিসটাকে আমরা রিলেটিভ মোশন
বা আপেক্ষিক গতি বলি। জিনিসটি কি আরেকটু অন্যরকম করার জন্য আমি কাজ করি একটা, এখানে আরেকটি গাড়ি আঁকি, এখানে আরেকটি গাড়ি আঁকি এবং এখানে আমি আরেকজন মানুষকে ইন্ট্রোডিউস করি, যেটা হচ্ছে 4 নম্বর ব্যক্তি, এবং সে এদিকে যাচ্ছিল এবং তার যে বেগটা ধরলাম আমি 20 কিলোমিটার/আওয়ার। এখন যে লোকটা 1 নম্বর যে ব্যক্তিটি, যে হচ্ছে একবারে বাসের বাইরেই ছিল, সে কিন্তু একেও কিন্তু 20 কিলোমিটার/আওয়ার বেগে সামনের দিকে যেতে দেখবে। বাট 2 এবং 3 নম্বর ব্যক্তি যারা হচ্ছে এই বাসে আছে, তারা কিন্তু এই বাসটিকে 20 কিলোমিটার/আওয়ার বেগে দেখবে না, বরং তাদের কাছে মনে হবে যেন এই বাসটি খুবই দ্রুততার সাথে তাদের সামনে দিয়ে চলে গেল। এবং সে কত বেগে দেখবে এটা আমি যদি বলতে চাই, সে আসলে তার নিজের বেগ 30 প্লাস হচ্ছে ওই যে গাড়ির বেগ 20, অর্থাৎ তারা দুইজনেই এই চতুর্থ ব্যক্তিকে এবং এই বাসটিকে যেতে দেখবে 50 কিলোমিটার/আওয়ার বেগে। এবং শুধু ও না, এখানে 4 নম্বর যে ব্যক্তি আছে, সেও কিন্তু ওই দুইজনকে মনে করবে যে সে যেন 50 কিলোমিটার/আওয়ার বেগে তাকে ক্রস করে চলে গেল সামনের দিকে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তারা উভয়ই কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে আসছে এবং তাদের নির্দিষ্ট দুইটা গতি আছে, এবং যখন এ স্থির যদি থাকতো, তাহলে তার কাছে এই বাসটির বেগটাই কিন্তু সে দেখতে পেত, যেমন হচ্ছে 1 নম্বর ব্যক্তি দেখতে পাচ্ছে। বাট সে যেহেতু নিজেও ওই পয়েন্টের দিকে আসছে, অর্থাৎ তারা যেহেতু নিজেই নিজেদের মুখোমুখি অবস্থায় আসছে, এ কারণে তারা এই সেম দূরত্বটা খুবই দ্রুততার সাথে কভার করছে। এই কারণে তাদের কাছে মনে হবে যে আপেক্ষিকভাবে যে কি তাদের যে বেগটা তারা যোগ হয়ে গিয়েছে। বাট উভয় গাড়ি যদি বিপরীত দিকে না গিয়ে একই ডিরেকশনে যেত, তাহলে কিন্তু উল্টো জিনিসটি দেখতো। মনে হবে যেন এই যে 4 নম্বর গাড়ি, 3 নম্বর এই যে গাড়িটি আছে, 4 নম্বর যে ব্যক্তি, এই দুই ব্যক্তিকে মনে করবে সে যেন খুবই স্লোলি হচ্ছে তার পাশ দিয়ে চলে গেল, এবং সেই ভ্যালুটি কত হবে? 30 মাইনাস 20, 10 কিলোমিটার/আওয়ার। এখন এই জিনিসটা কখন যোগ হচ্ছে, কখন বিয়োগ হচ্ছে, এটা কেন আসলো, সেটা বোঝার জন্য আমাদের আপেক্ষিক যে গতি, এর যে সূত্রটা, সেটা একটু বুঝতে হবে। তাই কাজ করি, আমরা যে দুটি গাড়ি আছে এখানে, এই গাড়িটিকে দুইটা নামকরণ করি। একটি গাড়িকে আমি নাম দিই হচ্ছে এ, একটি গাড়িকে আমি নাম দিই হচ্ছে বি। আমি কল্পনা করব যে এ যে গাড়িটি আছে তার গতিবিধি নিয়ে আমি আলোচনা করব, যে এ গাড়িকে বি গাড়ি কিভাবে দেখবে যদি একই দিকে থাকে অথবা যদি বিপরীত দিক থাকে। মাথায় রাখতে হবে যে রিলেটিভ যে মোশন আছে আমাদের, রিলেটিভ গতির, এই রিলেটিভ মোশনে আমরা 3টা জিনিসকে সূত্র আকারে পড়তে পারি। আমাদের যে 3টা জিনিস কাজে লাগে, আমাদের গতির ক্ষেত্রে কোন 3টা জিনিস ইম্পর্টেন্ট সবচেয়ে? একটা হচ্ছে সরণ, দেন হচ্ছে বেগ, এরপর হচ্ছে ত্বরণ। তো কোনো একটা গাড়ির বা কোনো একটি বস্তুর যদি বেগ, ত্বরণ এবং সরণ, এই 3টা সম্পর্কে আমি আইডিয়া পেয়ে যাই, তাহলে কিন্তু সে কিভাবে চলছে, সে সমবেগে চলছে নাকি সমত্বরণে চলছে, নাকি হচ্ছে সে অসম দূরত্বে বা ত্বরণে চলছে, এটা কিন্তু আমি এই 3টা ভ্যালুর মান থেকে বা এদের ইকুয়েশন থেকেই কিন্তু আইডিয়া করতে পারবো। এই কারণে এই 3টা জিনিস জানতে পারলেই হয়ে যায়। তো এই 3টা জিনিস সূত্রটি হবে এরকম, যদি আমাকে বলা হয় যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়িটির বেগ কীরকম, সেই জিনিসটা কি লেখার সময় এভাবে লেখা হয় যে আমি লিখছি আগে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর যদি বলা থাকে সরণ কত, সরণ, তো যখন বলা থাকবে যে বি এর সাপেক্ষে এ এর সরণ কতটুকু, তখন লেখার জন্য আমরা সরণটাকে আপাতত এস দ্বারা কল্পনা করি। সরণকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এস দ্বারা, বেগকে ভি দ্বারা, এবং ত্বরণকে আমরা করব হচ্ছে এ দ্বারা। তুমি চাইলে ভেক্টর চিহ্ন দিতে পারো, কারণ 3টাই হচ্ছে ভেক্টর চিহ্ন। তাহলে সরণে যদি আমি ইকুয়েশনটা লিখি যে বি এর সাপেক্ষে এ এর সরণ কত, এটাকে লিখতে হবে এস। কার আমি সরণ জানতে চাচ্ছি? এ, তাহলে এটাকে আমি আগে লিখব, আর কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, তাহলে সেটাকে স্ল্যাশ চিহ্ন দিয়ে বি লিখতে হয়। যেমন আমি এখানে লিখেছি, দেখো যে লিফটটাকে পরে লিখেছি স্ল্যাশ চিহ্ন দিয়ে এবং বলটাকে সামনে লিখেছি। এর মানে বোঝানো হচ্ছে যে লিফটের সাপেক্ষে বলের বেগ কত। এখানে তেমনিভাবে বোঝানো হচ্ছে বি এর সাপেক্ষে এ এর দূরত্ব কত বা সরণ কত। এবং এই যে সমীকরণটা, এই সমীকরণটা দাঁড়াবে এরকম যে এ এর যে নর্মাল যে সরণটি আছে তার সাথে আমি বি এর যদি সরণটা বিয়োগ করে দিই, তাহলে আমি এ এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর
সরণ পেয়ে যাব। যদি উল্টাটা বলা থাকতো যে এ এর সাপেক্ষে বি এর সরণ কত, তাহলে এটা উল্টে যেত। এখানে এস বি আগে আসতো, এ পরে আসতো, এবং ইকুয়েশনেও এস বি মাইনাস এস এ উল্টে যেত। কিন্তু একই রকমভাবে তোমাকে যদি বের করতে বলে তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ কত নির্ণয় করো, তাহলে বেগ নির্ণয় করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমি লিখতে পারি এভাবে ভি এ এর বেগ কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তাহলে এ আগে লিখবো, বি কে পরে লিখবো, এবং তার মানটি হবে বি এ মাইনাস বি বি। এরকম সিমিলার ওয়েতে আমাকে যদি বলা হয় যে বি এর সাপেক্ষে এর ত্বরণ কত এটা নির্ণয় করো, তাহলে একই রকমভাবে আমি লিখবো এ কার ত্বরণ, এ যে বস্তুটি তার ত্বরণ কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তাহলে ইকুয়েশনটা হবে এ এর ত্বরণটাকে থেকে আমি বি এর যে ত্বরণটা বাদ দিব। তো এই যে আমি এখানে লিখছি সরণ, বেগ, ত্বরণ, এগুলো সবগুলোই কিন্তু পরম হিসেবে কল্পনা করছি, বাট পরম ত্বরণ বা পরম বেগ বলে কিছু নাই। কিন্তু আমরা ছোটবেলায় পড়েছিলাম 9-10-এ, সেটা কি সব কিছুই দুনিয়াতে হচ্ছে আপেক্ষিক। কারণ এই পৃথিবী নিজেও যেহেতু চলমান বা ঘূর্ণনশীল, এ কারণে তুমি যেই বেগটাই বা যেই সরণটাই নির্ণয় করো না কেন, সবগুলোই কিন্তু পৃথিবীর সাপেক্ষে হয়। সো আপাতত কল্পনা করতে পারো যে পৃথিবীর সাপেক্ষে সরণ বা পৃথিবীর সাপেক্ষে এর সরণ, অর্থাৎ এ বস্তুর সরণ থেকে বি বস্তুর সরণ বা বেগ বা ত্বরণ যদি বাদ দাও, তাহলে বি এর সাপেক্ষে তুমি এ এর সরণ, বেগ এবং ত্বরণ বের করতে পারবে। এখন এই যে রুলটা আছে, এই রুলটা যদি আমি এখন এখানে অ্যাপ্লাই করি, দেখি তো কাজে লাগে কিনা। কল্পনা করি যে এই ক্ষেত্রে যে এ বাসটি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে যাচ্ছিল, বি যে বাসটি সেটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকেই যাচ্ছিল। একই ডিরেকশনে হলে আমরা কি জানি সবগুলোকে একই চিহ্ন দিতে হয়, তাই না? তাহলে আমি বলতে পারি যে ভি এ এর মান হচ্ছে 30 এবং ভিবি এর মান হচ্ছে 20। আমরা মান আকারে প্রকাশ করছি, ভেক্টর আকারে দেখাচ্ছি না। তো আমাকে যদি বলা হয় তাহলে বের করো বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে লিখবো কীভাবে? এভাবে বি এর সাপেক্ষে এ এর বেগটা কত। ভেক্টর আকারে যদি লিখতে হয় তাহলে লিখতে হবে বি এ মাইনাস ভি বি। আর যদি ভেক্টর আকারে না লিখি, আমরা যদি মান আকারে বের করতে চাই, তাহলে রুলটা কি, যখনই কোনো ভেক্টর রাশিকে মান আকারে ম্যাথ করা লাগে তখন কিন্তু আমরা চিহ্ন সহ ইউজ করি। সেই চিহ্নটা তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করব, যে ভি এ এটা যে ডিরেকশনে, এই ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরবো। তো দুইটাই যেহেতু সেম ডিরেকশনে কাজ করে, তাহলে এটা যদি পজিটিভ বেগ হয়, এই বেগের ডিরেকশনটাও পজিটিভ, কারণ দুইটা একই দিকে চলছে এই কারণে। তাহলে এই কন্ডিশনে যখন দুইটি বাস হচ্ছে একই দিকে চলবে, তখন বি বাসের থাকা কোনো যাত্রী বি বাসের সাপেক্ষে এ বাসকে কত বেগে যেতে দেখবে সেটা কিন্তু এখান থেকে বের করতে পারি। সেক্ষেত্রে ভি এ এর মান হবে কত, প্লাস চিহ্ন অবশ্যই, তাহলে প্লাস 30, দেন এখানে মাইনাস চিহ্ন, সূত্রের মাইনাস আছে, এবং ভি বি এর জায়গায় প্লাস 20, মানে শুধু 20। তো দেখো এটি আসছে কত, 10। আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে যে যখনই একই দিকে চলে তোমার কাছে মনে হবে যে তোমার থেকে সামান্য স্পিড বেশি এমন একটি বাস খুবই স্লোলি তোমাকে ক্রস করে চলে গেল, বাট এর মানে এ না যে সে খুবই স্লো চলছে, সে কিন্তু আসলে দ্রুত চলছে। বাট তুমিও যেহেতু একটা চলমান বাসে বসে আছো, এই কারণে তোমার কাছে আপেক্ষিকভাবে মনে হচ্ছে যে ওই বাসটি তোমাকে খুবই স্লোলি ক্রস করে চলে গেল। তাহলে এটাই হচ্ছে বি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করা। যদি তারা একই দিকে চলে তো সেই ক্ষেত্রে এটা জাস্ট বিয়োগ করলেই হয়ে যায়। সেম কেসটাই উল্টো হয়ে যাবে যদি আমি দেখি যে বি বাসটি আর একই দিকে চলছে না, বি বাসটি এখন ধরলাম আমি বিপরীত দিকে চলছে, তাহলে এই কন্ডিশনে কি চেঞ্জটা আসবে? তো আমি বলেছিলাম যে এই ডিরেকশনটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে ঠিক তার বিপরীত ডিরেকশনটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে এখন মান বসাও যে বি এর সাপেক্ষে এখন এর বেগ কত, বি এ থাকা কোনো যাত্রী এ কে কেমনভাবে যেতে দেখবে, সে কি ফাস্ট, স্লো নাকি সেম স্পিডে যেতে দেখবে। তাহলে ভি এ কত, ভি এ হচ্ছে 30, যেহেতু প্লাস ডিরেকশন ধরেছি আমি 30, মাইনাস হচ্ছে ভি বি। তো ভি বি এর ডিরেকশনটা কত, নেগেটিভ দিকে, তাহলে এই মাইনাসের সূত্রের মাইনাসের সাথে এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে ভ্যালুটি আসলো আমার ভি এ অবলিক বি, মানে বি এর সাপেক্ষে এ যে গাড়িটি আছে তার বেগ সে 50 দেখবে। তার মানে কি বিতে থাকা যে কোনো ব্যক্তি এতে থাকা কোনো ব্যক্তিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে দেখবে। তুমি যদি উল্টো কাজটা করো সেম ভ্যালু আসবে, শুধুমাত্র নেগেটিভ সাইন আসবে, কারণ উল্টো দিকে যাচ্ছে এই কারণে, তার দিকের বিপরীত দিকে। তাহলে
এই হচ্ছে ঘটনাটা কীভাবে আমরা আপেক্ষিক বেগ বের করতে পারি। তো আপেক্ষিক বেগ যেভাবে বের করে দেখালাম, তুমি আপেক্ষিক সরণ, আপেক্ষিক ত্বরণ সেম নিয়মে বের করতে পারবে। এবং আমাদের যে গতিবিদ্যার যে যতগুলো সূত্র ছিল, সেটা কি এস সমান ভিটি, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম হাবিজাবি যত সূত্র আছে, এই সব সূত্রগুলো নর্মালভাবে যেমন ইউজ করতে পারো, আপেক্ষিক গতির ক্ষেত্রেও সেভাবে ইউজ করতে পারবা। তোমাকে যদি বলা হয় যে বি এর সাপেক্ষে এ এর সরণ কত, তাহলে তুমি যদি সরণ এই সূত্র দিয়ে বের করতে চাও, তাহলে তুমি করতে পারবা। কীভাবে করবা? এখানে এস এর জায়গায় বি অবলিক এ লিখবা, সরি এ অবলিক বি, মানে বি এর সাপেক্ষে এ এর সরণ আমাকে বের করতে বলেছে, তাহলে ইউ এর জায়গায় কী আসবে? ইউ এর জায়গায় আসবে এ অবলিক বি। টাইম তো আর আপেক্ষিক কিছু না, তো মানে নর্মাল ফিজিক্সের সাপেক্ষে নিউটনিয়ান ফিজিক্সে যদি কথা বলি, তাহলে টাইমটাকে কনস্ট্যান্ট ধরা হয়। বাট টাইম আসলে রিলেটিভ, এটা হচ্ছে পরবর্তীতে আবিষ্কার করেছিল আইনস্টাইন, সেটা আলাদা কনসেপ্ট। বাট আপাতত আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আর তখন এখানে কি আসবে? তাহলে এ এর জায়গায় আসবে হচ্ছে এ অবলিক বি টি স্কোয়ার। তাহলে এভাবেই চাইলে কিন্তু যে কোনো সূত্রকে তুমি তোমার ইচ্ছা মতো মডিফাই করে আপেক্ষিক গতির ক্ষেত্রে ইউজ করতে পারো, যে কাজটা আমরা অ্যাকচুয়ালি আজকের যে ম্যাথটা সেটাতে করব। তো তার জন্য আশা করি তোমরা বেসিক জিনিসটি বুঝতে পেরেছ, আপেক্ষিক জিনিসটি কী এবং সেটা কীভাবে করা লাগে সেটা এখন আমরা দেখব। তো আগে ম্যাথটা আরেকবার একটু পড়ে নেই এবং তার সাপেক্ষে আমরা এটাকে সলভ করার ট্রাই করি। প্রশ্নটি বলা আছে এরকম, দেখো, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে চলমান কোনো লিফট হতে একটি বস্তুকে লিফটের সাপেক্ষে 8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটিকে ছোড়ার মুহূর্তে যখন বস্তুটিকে উপরের দিকে ছড়ে দেওয়া হয়েছে, ওই মোমেন্টে লিফটটি ভূমি থেকে 4 মিটার উচ্চতায় 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল যদি থাকে, অর্থাৎ যখন ছড়ে দিয়েছি লিফটের নিজস্ব একটা বেগ ছিল, সেই বেগটা কত? 2 মিটার পার সেকেন্ড, এবং সেটি 4 মিটার উচ্চতায় ছিল। এত বেগে গতিশীল থাকলে বস্তুটি কখন পুনরায় লিফটের মেঝেতে আঘাত করবে? এখানে হবে আসলে লিফটের মেঝেতে আঘাত করবে, অর্থাৎ সে উপরের দিকে এসে নিচে আবার ব্যাক করতে তার যে টাইমটা লাগবে, সেই টাইমটা আমাকে বের করতে বলেছে। এবং সেকেন্ড প্রবলেমটা হচ্ছে লিফটটি ওই সময় ভূমি হতে কত উচ্চতায় থাকবে, অর্থাৎ সে উপরের দিকে এসে আবার যখন লিফটে আঘাত করবে, লিফট আর থেমে থাকবে না, সে একটা ত্বরণে চলছে, তার মানে সে উপর দিকে উঠতে থাকবে। উঠার পরে সে ভূমি থেকে কত উচ্চতায় তাকে আঘাত করবে, এই দুইটা জিনিস আমাকে বের করতে বলা হয়েছে। তো চলো আমরা ম্যাথটা স্টার্ট করে দিই। তো এখন প্রথম যে প্রশ্নটা, সেটাকে যদি আগে প্রথমে আমরা সলভ করতে চাই, দেখো কি বলা হচ্ছে যে বস্তুটি কখন পুনরায় লিফটের মেঝেতে আঘাত করবে। লিফট ভুলে যাও, তোমাকে যদি বলা হতো যে ভূমি থেকে একটি বস্তু আছে, তাকে উপর থেকে নিচের দিকে সে পড়বে, এক্ষেত্রে তার টোটাল টাইমটা কত, এটা বের করো। তো এই টাইম তোমরা হচ্ছে বইয়ে পড়ে এসেছো আশা করি, যে এটাকে আমরা ভ্রমণকাল বলি, যে একদম মাটি থেকে উপরে নিক্ষেপ করে একবারে নিচে আসা পর্যন্ত, এটাকে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, 2u ডিভাইডেড বাই জি। বাট এই সূত্রটি আসলে আসলো কিভাবে? এর প্রমাণটা যদি আমরা বুঝতে পারি ভালো মতো, তাহলে কিন্তু এই সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। তো এই যে সূত্রটি আছে, এর প্রমাণটা একবার দেখে নিই। খেয়াল করো, একটি বস্তুকে তুমি হচ্ছে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলে এবং সে সম্পূর্ণ সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার হচ্ছে নিচের দিকে আসলো। তো এতে তার টোটাল যে সরণটা, এই সরণটা কত? 0 না, কারণ সরণ মানে কি আমরা জানি যে সরণ একটা ভেক্টর রাশি। সরণ হচ্ছে একদম ইনিশিয়ালি তুমি কোথা থেকে তাকে নিক্ষেপ করেছ এবং সে ফাইনালি কোন জায়গায় এসে পড়লো, এই ফাইনাল ডিস্টেন্স থেকে যদি আমি আগে ইনিশিয়াল ডিস্টেন্সটা বাদ দিই, তাহলে আমি টোটাল ইয়েটা পেয়ে যাব, এই সরণটা পেয়ে যাব। তো এখানে আমি এখান থেকে এখানে পড়েছে দেখিয়েছে, বাট অ্যাকচুয়ালি সেরকম হবে না। সে হচ্ছে উপরের দিকে যাবে, আবার একই লাইন দিয়ে আবার ব্যাক করে এখানে আসবে। আমি বোঝার সুবিধার্থে দুইটিকে একটু দূরে দূরে দেখিয়েছি, বাট এভাবে হয় না। সে যেদিকে সমান যাবে সেদিক দিয়ে নামবে, নেমে আবার এখানে আসবে। তার মানে তার যে টোটাল যে সরণটা, ইনিশিয়াল পয়েন্টও যা ফাইনাল পয়েন্টও তা, সে একই জায়গায় যেহেতু ফেরত এসেছে, তার মানে তার টোটাল সরণের মানটা হচ্ছে 0। তাহলে আমি সরণের যে সূত্রটা, এটা যদি ইউজ করি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কারণ তুমি নিক্ষেপ করছো, আর উপর দিকে নিক্ষেপ করলে আমরা জানি এখানে মাইনাস চিহ্ন হয়, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তুমি হয়তো বা সূত্রে প্লাস ইউজ করলেও
জি এর মান -9.8 বসাতে হবে। আর সূত্রে যদি তুমি প্লাস ইউজ করো আর মাইনাস ইউজ করো তাহলে জি এর জায়গায় 9.8 বসালেই হয়ে যায়। তোমার ইচ্ছা তুমি কোনটা করতে পারো। চাও যেটা যদি প্লাস ইউজ করো তাহলে জি এর জায়গায় মাইনাস বসাতে হবে, কারণ তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, জি কাজ করে নিচের দিকে, আমিও নিক্ষেপ করছি হচ্ছে উপরের দিকে, এই কারণে। তবে খেয়াল করো, একটি বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হলো, সে আবার ব্যাক যখন করবে তার স্মরণের মানটা যদি 0 হয় তাহলে এই টোটাল স্মরণে তার যে টাইমের মানটা সেই টাইমটা আমাকে বের করতে বলা হয়েছে। সেই টাইমটা কী বের করবো? সেই টাইমটা বের করবো হচ্ছে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে এটাকে পেছনে ট্রান্সফার করি, হাফ জিটি স্কোয়ার সমান হচ্ছে ইউটি। তুমি চাইলে এখানে কমন নিতে পারো, কমন নিলে কি হয়, টিটি কাটা যায়, বাট আমি দুইটা মান বের করতে যাচ্ছি এখানে। দুইটা মান কেন বের করবো এটা আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো, হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি এটা যদি করো, আমি আগেও নিতে পারতাম, আমি টিটাকে প্লাস করার জন্য এটা করছি আর কি। তুমি যদি এখানে টি কমন নাও, কি আসবে দেখো তো, এখানে আসবে হাফ জি টি মাইনাস ইউ সমান 0। তাহলে এই সমীকরণ যদি সমাধান করো টি এর মান হয় 0 আসবে, অথবা এটা আসবে, তাহলে হাফ জিটি মাইনাস ইউ সমান 0। তাহলে এখান থেকে টাইমের যে ভ্যালুটি কত আসে, এক পাশে ট্রান্সফার হয়ে গেলে হবে ইউ, 2 এর সাথে ইউ গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই জি। দেখো এই যে মানটা আসলো আমার, যেটা একটু আগে বললাম সূত্র তোমরা পড়েছো, দেখো তো এর দুইটা মান আসার কারণ হচ্ছে আমি বের করেছি কি স্মরণ যখন শূন্য তখন টাইমের মান কত। তো স্মরণ তো দুইবার শূন্য হয়, একবার হচ্ছে নিক্ষেপ করার আগ মুহূর্তে সেই জায়গাতে ছিল, তখন টাইমটা কত, টাইমের মান 0 না, কারণ তুমি এখনো নিক্ষেপই করোনি, তাহলে তো সময় 0 হবেই। তাহলে সে যখন ইনিশিয়াল এই পয়েন্টে ছিল তখন টাইমের মান 0, আবার সে যখন আবার সব কিছু উচ্চতায় উঠে আবার ব্যাক করছে তখন টাইমের মান হচ্ছে 2u/g। তার মানে এই দুইটা টাইমে সে আসলে সমান ডিস্টেন্স, এই ডিস্টেন্সে থাকবে, এই স্মরণে থাকবে, আর যেটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারলাম। তার মানে এখান থেকে ঘুরে এসে আবার সেম জায়গায় ফেরত আসতে একটি বস্তুর সময় লাগবে টি সমান 2u/g। বাট এই হুবহু এই সূত্রটা তো আমি এখানে কাজে লাগাতে পারবো না, কারণ এখন আগে তুমি ভূমি কল্পনা করেছি যেটা হচ্ছে স্থির, বাট লিফট তো আর স্থির না, লিফট নিজেও মুভ করছে এবং বলটাকে নিয়ে মুভ করছে। তুমি যখনই উপরের দিকে নিক্ষেপ করবে সে তো আবার এই জায়গায় পড়বে না। এর কারণ কি, তুমি নিক্ষেপ করার সাথে সাথেই লিফটটা কিন্তু আরও একটু উপরে উঠবে। তাহলে তুমি নিক্ষেপ করছো এই জায়গায়, বাট যখন সে পড়বে তখন দেখা যাবে লিফটটা এত দূর উচ্চতায় উঠে এসেছে। তার মানে সে উপরের দিকে যাবে, গিয়ে লিফটে এখানে আঘাত করবে, এরকম একটা কন্ডিশন হবে। তাহলে সে তো আর সমান ডিস্টেন্স কাভার করছে না। তার মানে তুমি চাইলেই ডিরেক্ট টি সমান 2u/g এই সূত্র ইউজ করা যাবে না, এটা একটা ইউজলেস সূত্র হয়ে যাচ্ছে। তার মানে আমাকে এই সূত্র দিকে না গিয়ে আমাকে বেসিক থেকে আসতে হবে। আমি যে এটাকে প্রমাণ করে করে আসলাম টি সমান 2u/g, এই জিনিসটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে যখন একটি বস্তু আপেক্ষিক গতিতে থাকে, লিফটের সাপেক্ষে আপেক্ষিক বেগে যখন থাকবে, তখন সেম সূত্র ইউজ করে আমাকে দেখতে হবে সূত্রটা দেখতে কেমন আসে, এবং সেখান থেকে মান বসিয়ে কিন্তু আমাকে ম্যাথটা করতে হবে। তো এই কারণে আমি যেটা করবো এখন সেটি হচ্ছে এই সেম সূত্র ইউজ করব, এস সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার যেটি থাক না কেন এটা ইউজ করব, কিন্তু কার জন্য, এটা হচ্ছে এই বলের জন্য আপেক্ষিক বেগের সাপেক্ষে। তো এটা মুছে দিচ্ছি আপাতত, আমি ভালো মতো জিনিসটাকে করার ট্রাই করি। তাহলে এই বলটি যেহেতু এখন লিফটের সাপেক্ষে ওঠানামা করছে, এ কারণে ওই সূত্রটি আমরা এখন লিফটের সাপেক্ষে অ্যাপ্লাই করব। লিফটের সাপেক্ষে সেম সূত্রটি লিখতাম আমি, এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এস সমান কি আসতো, বলের দূরত্ব কার সাপেক্ষে, লিফটের সাপেক্ষে। আমি কি লিখছি, বি অবলিক এল, বি মানে হচ্ছে বলটি আর এল হচ্ছে লিফট। লিফটের সাপেক্ষে বি এর সরণ আমি নির্ণয় করতে চাই, তার জন্য কি সূত্র আসবে, ইউও হচ্ছে নিতে হবে কার সাপেক্ষে, অবশ্যই বলের বেগ নিতে হবে কার সাপেক্ষে, লিফটের সাপেক্ষে। তাহলে ইউ বি লিফটের সাপেক্ষে, তাহলে ইউটি প্লাস হাফ এ বি এল টি স্কোয়ার। এখানে আমি প্লাস ইউজ করলাম, এর কারণ হচ্ছে এর মানটা আমি এভাবে ধরবো। এখন এর জায়গায় আমি জি লিখলাম না, এরও একটা প্রশ্ন থাকতে পারে কেন আমি জি লিখলাম না, একটু আগে আমি জি দিয়ে করলাম বাট এখন জি দিয়ে করছি না কেন। এর কারণ হচ্ছে যেহেতু লিফটের উপরই বলটি আছে, তার মানে বলের উপর শুধুমাত্র জি কাজ করবে এমন না, বলের উপর অভিকর্ষ ত্বরণ তো কাজ করবেই, প্লাস জির লিফটের তো নিজস্ব একটা ত্বরণ ছিল, সেই ত্বরণটা তো কাজ করবে। তাহলে লব্ধি একটা ত্বরণ এখানে আসবে, আপেক্ষিক একটা ত্বরণ আসবে, যে ত্বরণটা তোমাকে আপেক্ষিকতার সূত্র থেকে এতক্ষণ ধরে যা পড়ালাম আমি, রিলেটিভ মোশনের যে সূত্র
ছিল সেখান থেকে বের করে এই মানটা বের করে এখানে বসাতে হবে, এই কারণে আমি এটা এভাবে লিখেছি। তো এক এক করে দেখি এই যে সমীকরণের জন্য সব ভ্যালু কি আমার জানা আছে কিনা। প্রথম কথা সেটা হচ্ছে এই বলটিকে যখন নিক্ষেপ করা হলো তখন লিফটের সাপেক্ষে বলের বেগ কত, এখানে দেওয়া আছে 8। নর্মালি কি হয়, একটা বলকে যদি আমি নিক্ষেপ করি আদি বেগ কি আমার শূন্য, একটা বেগে হচ্ছে আমাকে নিক্ষেপ করতে হয়, সেই বেগটা আমি ভূমির সাপেক্ষে নেই, তাই না? ভূমির সাপেক্ষে একটা বেগ থাকে। বাট এখন কিন্তু সেই বেগটা লিফটের সাপেক্ষে, কারণ লিফটের সাপেক্ষে সব কিছু হিসাব করছি। তাহলে এই যে আদিবেগটা, এই আদিবেগটা অ্যাকচুয়ালি হচ্ছে 8, প্রশ্নে দেওয়াই আছে। সো এখানে আর এক্সট্রা কিছু বের করার কিছু নেই, তোমাকে টাইমটাই বের করতে হবে। তো এটা তোমার আননোন ভ্যালু। আর এসটা কত আমি একটু আগে বললাম যে সে তো আবার সামনে থেকে এসে ফেরত আসবে, যেহেতু লিফটের সাপেক্ষে বলছি সে যেহেতু লিফটেই ফেরত আসবে, এই কারণে এর ভ্যালুটি কত হবে, অবশ্যই 0 হবে। বাট আমি যদি ভূমির সাপেক্ষে ধরতাম তাহলে কিন্তু 0 হতো না, কারণ সে উপরের দিকে গিয়ে আবার যেহেতু লিফটেই ব্যাক করছে, সে এটা ঠিক যে লিফটটা হচ্ছে উপরের দিকে চলে গেছে, এই সরণটা যদি তুমি এইটার সাথে এটা যোগ করো তাহলে হবে না। বাট যখন লিফটের সাপেক্ষে তুমি হিসাব করছো যে লিফটের তলায় ছিল সে আবার লিফটের তলায় ফেরত আসছে, এই কারণে লিফটের সাপেক্ষে বলটি কিন্তু সেম অবস্থানে ফেরত আসছে। বাট গ্রাউন্ডের সাপেক্ষে কল্পনা করলে জিনিসটা কিন্তু সেম না, সে কিন্তু একই জায়গায় ফেরত আসছে না, সে ছিল এক জায়গায় এক উচ্চতায়, পরবর্তী সে আরেক উচ্চতায় চলে গেছে। তাই এই কারণে আমি এর পরিবর্তে আমি 0 বসাতে পারছি। তাহলে 0 সমান বেগের মান কত, বেগের মান আমি বললাম হচ্ছে 8, তাহলে 8t প্লাস হাফ, এই ত্বরণের মানটা এখন আমাকে বের করতে হবে। ত্বরণের সূত্র কি ছিল, এ বি এল। তাহলে একটু আগে বললাম আমি যার সাপেক্ষে সেটা পরে থাকবে আর যার বের করবো সেটা আগে থাকবে, তাহলে এ বি মাইনাস এ এল। তো ভেক্টর চিহ্ন ইউজ করছি না কারণ আমি মান আকারে বের করবো এই কারণে। তাহলে এ বি মানে বলটির উপরে কি পরিমাণ ত্বরণ কাজ করছিল সেটা এখন বসাতে হবে। খেয়াল করো, আমি যে কোনো ত্বরণের উপরের দিকে ত্বরণটাকে আমি পজিটিভ কল্পনা করি এবং নিচের দিকে যে কোনো ত্বরণ যেটা কাজ করবে সেটাকে আমরা নেগেটিভ কল্পনা করি। তাহলে উপরের দিকে যে ত্বরণটা সেটা পজিটিভ, নিচের দিকে ত্বরণ হচ্ছে নেগেটিভ। একটি বলকে যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবে তার উপর অভিকর্ষ ত্বরণ কাজ করে যার মান হচ্ছে 9.8। বাট অভিকর্ষ ত্বরণ আমরা জানি সবসময় কি খাড়া নিচের দিকে কাজ করে, নিচের দিকটাকে যেহেতু আমি মাইনাস কল্পনা করে নিয়েছি এ কারণে এ বি এর মান হবে আসলে -9.8, অর্থাৎ বলের উপরে কি পরিমাণ ত্বরণ কাজ করছে 9.8, বাট যেহেতু সে নিচের দিকে এই কারণে সামনে একটা মাইনাস। দেন এ এল মানে লিফটের ত্বরণটা কত, দেখো লিফটের ত্বরণ কিন্তু প্রশ্নে বলা হয়েছিল সেটা হচ্ছে কত 2, বাট সেটা উপরের দিকে কাজ করছে। তো যেহেতু উপরের দিকে আমি পজিটিভ ধরে নিয়েছি তাহলে এ এল এর সামনে প্লাস চিহ্ন বসবে, বা সূত্রের নিজস্ব একটা মাইনাস আছে, তাহলে মাইনাস আর প্লাস মিলে -2 আমি চাইলে বসাতে পারবো। তাহলে এখান থেকে কত আসে 11.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ভ্যালুটি যদি তুমি এখানে এখন বসিয়ে দাও যে হাফ, তাহলে এক কাজ করি এই এ এর পরিবর্তে আসবে এখন -11.8 ইন্টু টি স্কোয়ার। চলো ক্যালকুলেট করি। তোমরা চাইলে হচ্ছে আবার আগের মতো টি কমন নিতে পারো, আর দরকার নেই আসলে, আমি তখন বোঝানোর জন্য নিয়েছিলাম। একটা তো 0 আসবে বোঝা যাচ্ছে, আর একটা ভ্যালু হচ্ছে ওই ফেরত আসার পরে লিফটে যখন থাকবে তখন কত। তো আমি একেবারে হচ্ছে এটা ক্যালকুলেটরে বসাই, তোমাদেরকে আনসার বলছি কত আসছে। আমার ক্যালকুলেটর থেকে আমার আনসার এসেছে 1.36 সেকেন্ড, অর্থাৎ 1.36 সেকেন্ড পরে সে আবার লিফটের মেঝেতে আঘাত করবে। এটা আমার ফার্স্ট পার্টটা শেষ, যে বস্তুটি কখন পুনরায় লিফটের মেঝেতে আঘাত করবে এটা হয়ে গেল। সেকেন্ড যে পার্ট, সে পার্টটুকু কি বলা আছে দেখো, লিফটটি ওই সময় ভূমি থেকে কত উচ্চতায় থাকবে এটি আমাকে বের করতে বলেছে। খেয়াল করো, লিফটের উচ্চতা বের করতে বলেছে ভূমির সাপেক্ষে। তাহলে কিন্তু এতক্ষণ ধরে আমরা যে বলের কাহিনী বলছিলাম, তো বলের জন্য সূত্র ইউজ করছিলাম, এখন লিফটের জন্য সূত্র ইউজ করব, বাট একটা ভূমির সাপেক্ষে, যে ভূমিটা কিন্তু আদতে স্থির, এটা কিন্তু মুভ করছে না। তাহলে স্থির কোনো জিনিসের সাপেক্ষে হিসাব করা কিন্তু খুবই সহজ, এই টাইপের সূত্রটা আমরা পড়ে এসেছি। তাহলে আমাকে যদি বের করতে বলে যে ভূমির সাপেক্ষে লিফটের উচ্চতা কত, ধরলাম আমি লিফটটা এখন এই জায়গায় এসেছে, তাহলে আমাকে বের করতে হবে এই টোটাল উচ্চতার কত, এইচ সমান ওয়াট। তার মধ্যে বল ছোড়ার আগেই লিফটটি কিন্তু একটা উচ্চতায় ছিল, সেটা কত প্রশ্নেই বলা আছে 4 মিটার। তাহলে আমাকে দেখতে হবে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত উচ্চতাটা কত, এটাও যদি বের করতে পারি বাকিটা তেমনি বের হয়ে যাবে।
বাকিটা প্লাস করলেই হয়ে যাবে। তাহলে আমরা ট্রাই করব বল ছোড়ার মুহূর্ত থেকে শুরু করে বল ফেরত আসা পর্যন্ত এই টোটাল ডিস্টেন্সটা কত, তার সাথে পরবর্তীতে 4 যোগ করে দেব। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এতটুকুকে আমি আপাতত এইচ কল্পনা করছি, এইচ। তাহলে এই এইচটা যদি আমি বের করতে চাই, কীভাবে বের করবো খেয়াল করো। আমাদের যে সূত্র এইচ সমান কি জানি আমরা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই তো। এটা হচ্ছে এস দূরত্ব বের করার সূত্রটা, একটু আগে যেটা ইউজ করলাম, তো সেটা ইউজ করবো এখন। বাট যেহেতু হচ্ছে লিফট নিয়ে কথা বলতে বলেছে, তাহলে সবগুলো ভ্যালু কিন্তু আমার লিফটের ইউজ করতে হবে। তাহলে লিফটের ইউজ করি, এটা হচ্ছে ইউ এল হাফ এ এল টি স্কোয়ার, সব লিফটের ভ্যালু। তাহলে ইউ এল মানে এখান থেকে শুরু করে আমি সব কিছু এখান থেকে হিসাব করছি, কারণ এই মোমেন্টে তোমার বেগ দেওয়া আছে, গ্রাউন্ডে তার বেগ কত কোনো কিছু ইনফরমেশন দেওয়া নাই কিন্তু। সো যেহেতু এখান থেকে এখানকার ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আমি নির্ণয় করতে যাচ্ছি এই এইচটা কত। তাহলে এখানে আমার আদিবেগ কত, ইউএল, এটা হচ্ছে তোমার 2, তাহলে 2 ইন্টু টি। এখান থেকে যেতে কত সময় লেগেছে, এই যে বল উপর থেকে নিচে পড়তে যত সময়, লিফটটাও তো সেই সময় উপর দিকে গেছে, তাই না? তাহলে 1.36 সেকেন্ড প্লাস হাফ লিফটের ত্বরণ কত, লিফটের ত্বরণ বলে আছে 2, তাহলে এখানেও 2 বসবে ইন্টু টি মানে 1.36 স্কোয়ার টি স্কোয়ার, মান বসিয়ে দিই। তো এটি আসছে 4.57 মিটার। এটা কিন্তু এতটুকু ভ্যালু আসলো। আর আমাকে বের করতে হবে গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে লিফট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমি যদি বলি, এখানে নামকরণ করলাম আর কি এমনি, গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে আগে থেকেই 4 ছিল, প্লাস হচ্ছে এটা, তাহলে 4 প্লাস 4.57 কত আসছে, তাহলে 8.57 গ্রাউন্ডের সাপেক্ষে এটা মানটা হচ্ছে এটা। এটাই হচ্ছে তোমার দুইটা আনসার। দেখো সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পারা গেছে কিনা, এবং আমি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম এটা বুঝতে পারা গেছে কিনা। কারণ জিনিসটা একটু অন্যরকম, ট্রিকি, কমপ্লিকেটেড কিছু না, কিন্তু তোমরা যদি আপেক্ষিক বেগের কনসেপ্টটা জানো তাহলে এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারো। আমি পরবর্তীতে আরও হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে কিছু ভিডিও বানাবো, যাতে করে তোমরা এই জিনিসটা ভালো মতো বুঝতে পারো। তো এটা যদি বুঝতে পারা যায়, আমি এক কাজ করব, তোমাদের জন্য এক্সট্রা একটা প্রবলেম দিব এই ম্যাথ থেকেই। অর্থাৎ এখান থেকে যদি আরও কিছু জানতে চাওয়া হতো, তাহলে তার আনসারটা কীভাবে দিতে বা কী হতো, আমি চাইবো তোমরা ট্রাই করে আমাকে আনসার জানাও। তো আমি হচ্ছে এরই হচ্ছে আরেকটা পার্ট দিচ্ছি তোমাদের ট্রাই করার জন্য। সেই ম্যাথটা হচ্ছে যে ভূমির সাপেক্ষে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, এটা তোমরা করে আমাকে কমেন্টে হচ্ছে জানিও যে তোমাদের আনসারটা কত আসছে। এই ম্যাথের সাপেক্ষেই যদি বলা হতো যে এই বলটিকে হচ্ছে ছুড়ে দেওয়া হলো, তো ছুড়ে দিয়ে কোনো একটা উচ্চতায় গিয়ে তো সে হচ্ছে নিচের দিকে পড়বে, তাই না? তাহলে ম্যাক্সিমাম যে উচ্চতাটা ধরলাম, এটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম উচ্চতাটা। এই উচ্চতাটা কত এবং সেটা ভূমির সাপেক্ষে সে আসলে কত উচ্চতায় উঠবে, এইচ ম্যাক্স, এটা কত মাথা আমি একটা জিনিস আগে থেকেই বলে রাখছি যে তোমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বের করার যে সূত্র জানো, এই ইউ স্কোয়ার বাই 2g, এটা ইউজ করলে কিন্তু হবে না। কারণ এটা তখন হতো যদি এখানে কোনো আপেক্ষিক বেগের কনসেপ্ট যদি না থাকতো, তাহলে হতো। আর যেহেতু এখানে আপেক্ষিক বেগের কনসেপ্ট আছে, লিফটের নিজস্ব একটা বেগ ছিল, তার একটা ত্বরণ ছিল, এবং সেখান থেকে একটা বস্তুকে উপরের দিকে ক্ষেপ করা হয়েছে, তাহলে এটা করলে হবে না। বরং এই সূত্রটি কিভাবে এসেছে এর প্রমাণটা তোমাদের দেখতে হবে। সেই প্রমাণের ভিত্তিতে সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে তার সাথে তোমরা যদি আমার আপেক্ষিক বেগের কনসেপ্টটাকে কাজে লাগাও, তবেই কিন্তু তোমরা এটা আনসার করতে পারবে। আদারওয়াইজ এটা আনসার করা পসিবল না এই সূত্র দিয়ে। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি এই দুইটা প্রবলেম বুঝতে পারা যায়, আমি যতটুকু ট্রাই করতে দিলাম সেটা আশা করি পারা পসিবল। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের আনসার কত আসছে। তো আজকের প্রবলেম হচ্ছে এখান পর্যন্তই। বাট শেষ করার আগে একটা জিনিস জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা প্রবর্তনের পক্ষ থেকে কিছু একাডেমিক কোর্স নিয়ে এসেছি।
ফিজিক্স এবং ম্যাথের, যার মধ্যে আমরা অলরেডি হচ্ছে মডিউল 1 কভার করে দিয়েছি, যেটি হচ্ছে মডিউল 1-এ ভেক্টর এবং গতিবিদ্যা এই দুইটি চ্যাপ্টার পড়ানো হয়েছে ফিজিক্স ফার্স্ট পেপারের। এবং ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং হচ্ছে সরলরেখা এই দুটি চ্যাপ্টার পড়ানো হয়েছে, যেটা তোমরা অ্যাকচুয়ালি ফ্রিতে পেয়ে যাচ্ছ আমাদের ফেসবুক গ্রুপে, অথবা তোমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো www.pravartan.org, তাহলে কিন্তু তোমরা এই কোর্সগুলো সম্পর্কে খুব ডিটেলসে জানতে পারবে। এবং অথবা তোমরা চাইলে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারো, কেউ যদি এইচএসসি 26 ব্যাচের থেকে থাকো। এখানে আমরা হচ্ছে নতুন আরেকটি মডিউল স্টার্ট করছি, যেহেতু আমরা মডিউল 1 শেষ করে দিয়েছি। সেকেন্ড আমাদের মডিউলে ফিজিক্স এবং ম্যাথের জন্য আমরা এই 4টি অধ্যায় নিয়ে আসছি। আসলে 4টি না, কারণ ত্রিকোণমিতির মধ্যেই হচ্ছে 2টি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6 এবং 7, এবং তার পাশাপাশি অন্তরীকরণের যে চ্যাপ্টার 9, বিশাল বড় একটা অধ্যায় জানোই তোমরা। এবং ফিজিক্সে আমরা নিউটনীয় বলবিদ্যা এবং কাজ শক্তি ও ক্ষমতা এই 2টি চ্যাপ্টার পড়াবো নেক্সট মডিউলে। তো 5 সেপ্টেম্বর থেকে আমরা এই মডিউলটি স্টার্ট করে দিব। তো তার জন্য যা যা ইনফরমেশন জানা দরকার তোমরা হচ্ছে এই ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা তোমরা হচ্ছে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। টিচার হিসেবে আমি থাকবো হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স হচ্ছে আমি করাচ্ছি, এবং মুরসালিন নামে একজন টিচার থাকবে বুয়েট 13 ব্যাচের, উনি হচ্ছে ম্যাথ কোর্স বলে নিচ্ছেন। তো আশা করি এইচএসসি 26 ব্যাচে যারা যারা আছো তারা হচ্ছে চাইলেই ফ্রিতে হচ্ছে প্রথমত এই কোর্সটা আমাদের মডিউল 1 দেখে নিতে পারো, এবং চাইলে তোমরা মডিউল 2-তে ভর্তি হয়ে যেতে পারো। তো এই ছিল হচ্ছে আজকের মতো। নেক্সট প্রবলেম নিয়ে আবার হচ্ছে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।